নমস্কার। ক্লাস 10 আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য অনেকটাই এগিয়ে গেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আজকে আমরা পড়ব সাধারণ স্পর্শক, তির্যক স্পর্শক কী, এবং একটা উপাদ্য পড়ব এবং তার সঙ্গে কিছু রিলেটেড কোশ্চেন। ঠিক আছে? এবং তোমাদের এই চ্যাপ্টারটি শেষ করতে আরও একটা ডেট লাগবে। প্রথমেই তোমাদের কাছে দুঃখিত যে তোমাদেরকে খুব বড় বড় ক্লাস দিচ্ছি, অনেক অনেক বড় বড় ক্লাস, কিন্তু আমি নিরুপায় হয়ে তোমাদেরকে এত বড় বড় ভিডিও দিতে আমারও ভালো লাগে না। যাই হোক, তোমাদের সিলেবাসটাও শেষ করতে হবে না। প্রথম আসছি, এই জিনিসটা দেখো, দুটো বৃত্ত আছে, তাই তো নাকি? এই দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, এরা কিন্তু দুজন দুজনকে কোনোভাবে স্পর্শ করেনি। ঠিক আছে? এইরকম দুটো বৃত্ত আছে, দেখো এখানে কি দুটো বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। ঠিক আছে? দুটো বৃত্ত কিন্তু দুজনকে একটা বিন্দুতে স্পর্শ করেছে। এই বিন্দুটাই কিন্তু তারা কিন্তু স্পর্শ করেছে। দুটো বৃত্ত স্পর্শ করেছে একটা বিন্দুতে, ওই বিন্দুতে দুটো বৃত্তরই একটা স্পর্শক পাওয়া যাবে। এই যে যেমন এই সরল রেখাটা, ওই স্পর্শবিন্দুর দুটো বৃত্তের যে স্পর্শবিন্দু, সেই স্পর্শবিন্দুটা হচ্ছে এই স্পর্শকেরও স্পর্শবিন্দু। এই এই ধরনের যেটাকে, এটাকে বলছি সাধারণ স্পর্শক। কি না, দুটো বৃত্তেরই স্পর্শক। ঠিক আছে? তাই জন্য বলা হয় দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হচ্ছে এই সরল রেখাটা। এখানেও আসছে, এই দুটো বৃত্ত কিন্তু তারা বহিস্থভাবে স্পর্শ করেছে। এখানে দেখো, এই দুটো বৃত্ত তাদেরকে কি অন্তস্থভাবে স্পর্শ করেছে। একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত আছে, দেখো অন্তস্থভাবে স্পর্শ করেছে, একটা বিন্দুতে স্পর্শ করেছে, আর ওই স্পর্শবিন্দুটাই হবে স্পর্শকের স্পর্শবিন্দু। এটাও একটা এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক। ঠিক আছে? তাহলে সাধারণ স্পর্শক কী জিনিস বুঝতে পারলে? দুটো বৃত্ত যেখানে স্পর্শ করবে সেখানেই তাদের যে স্পর্শক অঙ্কন করবো সেটাকে আমরা বলবো কি সাধারণ স্পর্শক। আচ্ছা, তার আগে একটু সাধারণ স্পর্শকের একটু সংজ্ঞাটা দেখে নিই। বলছে যে একটি সরলরেখা যদি দুটো বৃত্ত প্রত্যেকটিকে স্পর্শ করে, তবে ওই সরলটিকে বলা হয় সাধারণ স্পর্শক। ঠিক আছে? কি তাহলে বললাম, একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে, মানে একটা সরলরেখা সেটাই দুটা বৃত্তের স্পর্শক, সেটাকে বলছি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শকের প্রকারভেদ কী হচ্ছে, দুই প্রকার, সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। যে উদাহরণ দুটো পড়লাম সেটা হচ্ছে কি সরল সাধারণ স্পর্শক। কিন্তু না, দুটি বৃত্তের যদি সাধারণ স্পর্শকের একই পার্শ্বে অবস্থিত হয় তবে তাকে বলা হয় সাধারণ স্পর্শক। যেমন একটু ভুল বললাম আমি, মানে শুধুটাই সাধারণ স্পর্শক। এবারে কি বলছে, দুটো বৃত্তের যদি সরলরেখা যদি একই পার্শ্বে অবস্থিত হয়, দুটো বৃত্ত যদি স্পর্শকের একই পার্শ্বে অবস্থিত হয়, যেমন এই সরলরেখাটা এইটা, ঠিক আছে, যেমন এইটা, আচ্ছা এইটা দেখে নাও, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এরকম একটা স্পর্শক টানা হয়েছে, এরকম একটা স্পর্শক টানা হয়েছে, আর একটা এখানে এরকম স্পর্শক টানা হয়েছে। তাহলে এই ছবিটা আর এই ছবিটা দেখতে পাচ্ছ কি, স্পর্শকের একই দিকে দুটো বৃত্তই আছে, একই দিকে, এরও এদিকে দুটো বৃত্ত, এরও নিচের দিকে দুটো বৃত্ত। আর বাকিগুলো দেখো, বাকি যে তিনটা আমি দেখাচ্ছি এদের কিন্তু স্পর্শকের দুধারে দুটো বৃত্ত আছে। তাহলে কি, যেখানে একদিকে দুটো বৃত্ত থাকবে সেটা কি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর এই যে দুটি বৃত্ত যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত হয় তবে সেই সাধারণ স্পর্শককে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে এটার উদাহরণ হচ্ছে দেখো ACD, আর এটা হচ্ছে BE, তাহলে ওগুলো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে? এইবার একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে বলছে বৃত্তের অবস্থান অনুযায়ী সাধারণ স্পর্শকের সংখ্যা। আমরা কী করে দেখব? প্রথম ছবিটার ক্ষেত্রে দেখো, এই ছবিটার ক্ষেত্রে দুটো বৃত্তে কিন্তু স্পর্শ করেনি, তাই তো নাকি? দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কোনো সরল সাধারণ স্পর্শক থাকে না। এই দুটো বৃত্ত কী বলা হয়? এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এক কেন্দ্রীয় বৃত্তের কি কোনো সরল সাধারণ স্পর্শক থাকে না, অর্থাৎ সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 0। দেখতেই পাচ্ছ।
দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে, বলছিলাম যে অন্তঃস্তবে স্পর্শ করা, ঠিক আছে, তাদের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকে, অর্থাৎ সাধারণ স্পর্শকের সংখ্যা 1, ঠিক আছে। দুটি বৃত্ত, দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের ক্ষেত্রে, এই দেখো এই বৃত্ত এই বৃত্ত, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করছে, সরল সাধারণ স্পর্শক সর্বাধিক দুটি হতে পারে। দুটি হতে পারে, হতেও পারে কিন্তু নাও হতে পারে। একটা এমন কোনো সরলরেখা নাই যেটা দুটো বিন্দুকে স্পর্শ করে যাবে, এরকমও হতে পারে। দুটো বৃত্ত সাধারণ স্পর্শক থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে একটা জিনিস কি, দুটি সর্বাধিক দুটি হতে পারে, ঠিক আছে। তারপর ছবি দেখো, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এইটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তো সর্বাধিক 3টি সাধারণ স্পর্শক পাওয়া যায়, সর্বাধিক 3টা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। একটা বলছি এটা একটা মাস্ট পাওয়া যাবে, ঠিক আছে। এটা আর এটা পাওয়া যাবে না কি না, পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। তাহলে এখানে বলছে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2টা, এটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 1টা। তারপরে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে সর্বাধিক 4টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি কি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে দুটিতে সাধারণ স্পর্শকের সংখ্যা 2টা, তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 1টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তারপরে আসছে দুটো বৃত্ত স্পর্শ করার শর্ত কি, খুব ইম্পর্টেন্ট জায়গা। দুটো বৃত্ত কখন স্পর্শ করবে, দেখো ছবিটা বেশ সুন্দর দিয়ে আছে তোমাদের। কখন স্পর্শ করবে, ধরো এইটা একটা C1 কেন্দ্র, এর C2 কেন্দ্র, ঠিক আছে। প্রথম আমরা বহিঃস্থবে আসছি, বৃত্তটি বহিঃস্থবে স্পর্শ করবে, দুটা কেন্দ্রের দূরত্ব ধরো D, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, দেখলাম C1 ও C2 কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর। কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব D। বৃত্তটি বহিঃস্থবে স্পর্শ করবে যদি R প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু D হয়। এই ছবিটা দেখলাম, এইখান থেকে এইটা পর্যন্ত ক্যাপিটাল আর, আর এই C2 থেকে এটা পর্যন্ত স্মল আর। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু যদি D হয়, তাহলে তারা কি বহিঃস্থবে স্পর্শ করবে। আবার সিমিলারলি হবে, দুটি বৃত্ত অন্তঃস্থবে স্পর্শ করবে যখন ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু D হয়। দেখো এখানে C1 একটা আর C2 একটা ধরলাম, ঠিক আছে। এইখানে দুটো আছে, দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব D, ঠিক আছে। এখান থেকে বড়টার আর ক্যাপিটাল আর, ছোটোটা স্মল আর, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কি D। তাহলে এখানে কী হবে, বৃত্তটি অন্তঃস্থভাবে স্পর্শ করবে। আর যদি স্পর্শ করবে না, তখন কি এই দুটো হবে না, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়ালস টু D, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু D হয়, ঠিক আছে। যদি বৃত্তটা বাইরে অবস্থিত, তখন কি হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর লেস দেন D। আর যদি বৃত্তটা ভিতরে অবস্থিত, তখন ক্যাপিটাল আর মাইনাস স্মল আর লেস দেন D। যাক, এখানে একটা জিনিস দেখো বলে দিচ্ছি, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধ আর একক, ক্যাপিটাল আর একক ও স্মল আর একক। ক্যাপিটাল একটা বড়, ঠিক আছে, দৈর্ঘ্যটা বড়। যদি বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D একক হয়, ওই যেরকমই ছিল কেন্দ্রদ্বয়ের মধ্যে, ধরো C1 আর C2 দুটা কেন্দ্র বিশিষ্ট দুটা বৃত্ত, যার C1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর C2 স্মল আর C1 C2 সমান D, ঠিক আছে হয়, তবে ওই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে D² মাইনাস আর এর হোল স্কোয়ার। যেমন জিনিসটা বলছে দেখো এইখানে, ঠিক আছে। আসছি একটু এই জায়গাটা, ধরো এইটা বলছে এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে, সরল যে সাধারণ স্পর্শকটা হবে, ঠিক আছে, মানে এইখান থেকে এইটা হবে, ঠিক আছে, তার দৈর্ঘ্য হবে ওইটা। কেন, আমরা একটু পরে আসবো, ঠিক আছে। আবার বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ
ক্যাপিটাল আর স্মল আর দুটি বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব ডি এক হয়, তবে ওদের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে এটা। ঠিক আছে। কোনো বৃত্তের জ্যা ও বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক বৃত্তের বাইরে কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দু থেকে জ্যার ওই দুই প্রান্তের সংযোগ করে রেখাংশদের গুণফলের ওই স্পর্শকের দৈর্ঘ্যের বর্গের সাথে সমান হয়। মানে পি কিউ ইন্টু কিউ আর সমান পি স্কোয়ার। পি কিউ ইন্টু কিউ আর সমান পি স্কোয়ার। এই ছবির ক্ষেত্রে দেখা একটু। ঠিক আছে, বলছি পি কিউ ইন্টু কিউ আর সমান কিউ পি স্কোয়ার। যাক, এর প্রমাণ আমরা করব, আগে দেখে রাখো, আগে উপাদ্যটা আমরা করে নিই। প্রথম কি আসছে না, উপাদ্য 42 বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। বলছে যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, যে এ কেন্দ্রীয় বৃত্তে যে বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এটা বহিঃস্থব স্পর্শ, এটা অন্তঃস্থব স্পর্শ। ঠিক আছে, এপি বি সমরেখা আমাকে প্রমাণ করতে হবে। এপি বি সমরেখা, এখানেও এপি আর বিপি যোগ করলাম, এপি আর বিপি যোগ করে দিয়েছি। তাহলে এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শ আছে, পি বিন্দুতে সাধারণ স্পর্শ। তাহলে এসটি সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকে পি বিন্দুতে ছেদ করবে, তাই তো নাকি? তাহলে আমরা কি জানি যে কেন্দ্র থেকে এটা তার উপর লম্ব, কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর দূরত্ব, স্পর্শবিন্দুর যে সরলরেখা স্পর্শকের উপরে লম্ব হবে। তাহলে এখান থেকে দেখো এপি লম্ব এসটি, ঠিক আছে, আবার বিপি লম্ব এসটি, এপি লম্ব এসটি, বিপি লম্ব এসটি, তাই তো নাকি? তাহলে এপি ও বিপি পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, একই বিন্দুতে লম্ব। তো কি এপি ও বিপি সরলরেখা অবস্থিত, এপি বি সরলরেখা। বোঝা গেল না? গেল। আমার এসটি হচ্ছে সাধারণ স্পর্শক, ঠিক আছে, আর বিপি হচ্ছে কেন্দ্র, এর হচ্ছে এ কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর কেন্দ্র থেকে স্পর্শবিন্দু পর্যন্ত যে অঙ্কিত সরলরেখা সেটা স্পর্শকের উপরে লম্ব হয়। তেমনি এপি লম্ব এসটি, বিপি লম্ব এসটি। তাহলে পি বিন্দুতে এপিও লম্ব, বিপিও লম্ব এসটি এর উপর। তাহলে কি তাহলে কি এপি বিপি একই সরলরেখা অবস্থিত, হতে এপি বি সমরেখা। খুব সহজ উপাদ্য। ঠিক আছে, তারপরে আসছি প্রয়োগ 13। বলছে আমি ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছি যার এবি একটি ব্যাস। দেখো সাইডের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এবি ব্যাস। এবি ব্যাসের এ ও বি বিন্দুতে বৃত্তে দুটি স্পর্শ অঙ্কন করেছি। এই বিন্দুতে স্পর্শক, বি বিন্দুতে স্পর্শ অঙ্কন করেছি। ঠিক আছে, ফলে যা বৃত্তটি অপর একটি বিন্দু টিতে স্পর্শককে পি ও কিউতে ছেদ করে। টি একটা বিন্দু, সেখানে আমরা স্পর্শক টানছি, স্পর্শ টানছি, বলছে এটা পি বিন্দুতে, এটা কিউ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, প্রমাণ করি যে পি ও কিউ সমান 90 ডিগ্রি, পি ও কিউ সমান 90 ডিগ্রি। তার প্রদত্ত কী আছে জানো তোমরা? আমাদের প্রমাণ করতে হবে কি পি ও কিউ সমান 90 মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে আসছি, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এ ও টি বিন্দুতে অঙ্কিত স্পর্শ দুটি পি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রীয় বৃত্তে এ ও টি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে ছেদ করছে, এটা স্পর্শক, এটা স্পর্শক। তাহলে আমরা একটা জিনিস যেটা ছেদ করছে সেখান থেকে যে কেন্দ্র পর্যন্ত যে সরলরেখা সেটাকে সমদ্বিখণ্ডিত করে। স্পর্শক নিয়ে পি বিন্দুতে ছেদ করছে, পিও ইপিটির অন্তঃসমদ্বিখণ্ডক। আমরা পড়েছিলাম জিনিসটা, যে বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটি স্পর্শক টানলে ওই বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি পিও হচ্ছে যে কি না এপিটি এর অন্তঃসমদ্বিখণ্ডক পিও। আবার টিপিও সমান তাহলে কী হবে, হাফ অফ এপিটি, হাফ অফ এপিটি অর্ধেক করে দিচ্ছি, এতে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তাহলে অনুরূপে টি ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি কিউ দিয়ে ছেদ করেছে। আবার সে টি বিন্দুতে
টি এখানে কিউ বিন্দু দেখতে হচ্ছে, আবার সেই ও কিউটা তার তাহলে কি মধ্যবিন্দু, ও কিউটা তাহলে কি সমাধিখণ্ডক, তাহলে সমাধিখণ্ডক হলে কি টি ও কিউ সমান হাফ অফ বি কিউ টি, তাহলে পিও টি তাহলে টিপিও প্লাস আর টিকিউও মানে হাফ অফ বিওটি। এখন এপি সমান্তরাল বিকিউ, এপি সমান্তরাল বিকিউ, কেন পিকিউ ভেদক, ঠিক আছে। তাহলে বলছে এপিটি প্লাস বিকিউটি সমান 180 ডিগ্রি, এপিটি এটা 180 ডিগ্রি, আর হচ্ছে যে বিকিউটি এটা। তাহলে এখানে কী হচ্ছে, তাহলে এপি সমান্তরাল বিকিউ সাথে পিকিউ ভেদক, তাহলে এপিটি প্লাস বিকিউটি সমান 180 ডিগ্রি। তাহলে এপিটি প্লাস বিকিউটি মানে 180 ডিগ্রি কত হবে, টিপিও প্লাস টিকিউ সমান হাফ অফ এপিটি প্লাস হাফ অফ বিকিউটি, তাহলে হাফ অফ এপিটি প্লাস হাফ অফ বিকিউটি সমান হাফ ইন্টু 90 তাহলে প্রমাণিত হলো অর্থাৎ পিও কিউ অপর কোণটি, অর্থাৎ পিও কিউ সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আসছি প্রয়োগ 14 দেখবে যতগুলো প্রয়োগ করাচ্ছে এগুলো করবে, ঠিক আছে। প্লাস শর্ট কোশ্চেন যেসব প্রয়োগগুলো আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি প্রমাণ করে যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ প্রমাণ করতে হবে। তাহলে এবিসিডি চতুর্ভুজ, ঠিক আছে, অকেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত, অকেন্দ্রীয় বৃত্ত তার একটা চতুর্ভুজ, ঠিক আছে, পরিলিখিত চতুর্ভুজ এবি বিসি সিডি ডিএ বৃত্তটি ধরুন পি কিউ আর এস বিন্দুতে কী বলছে, স্পর্শ করছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে এইটা। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এএস ও এপি দুটি স্পর্শক, এএস আর এপি দুটা স্পর্শক, আবার হলে কী হবে, স্পর্শক দুটি সমান হয়, তাই তো নাকি, এ বিন্দু থেকে। তাহলে এপি সমান এএস আমরা বলতে পারি, সিমিলারলি আমরা বলতে পারি বিপি সমান বিকিউ, কিউআর সমান সিআর সমান সিকিউ, আর ডিএস সমান ডিআর। আমরা কি জানি যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক টানা হয়, দুটো স্পর্শক দৈর্ঘ্য সমান হয়, তাই তো নাকি। তাহলে কি বলবো, তাহলে এএস সমান এপি, বিপি সমান বিকিউ, সিকিউ সমান সিআর, ডিআর সমান ডিএস, অর্থাৎ এবি প্লাস সিডি সমান এপি প্লাস বিপি, সিআর প্লাস ডিআর সমান এএস প্লাস বিকিউ সমান সিকিউ প্লাস ডি সমান এএস প্লাস ডিএস সমান বিকিউ প্লাস সিকিউ সমান এডি প্লাস বিসি, ঠিক আছে। কোনো কিছু হলো না, একদম সিম্পল প্রমাণ করেছে, খালি এই জিনিসটা জানলেই হবে যে ও কেন্দ্রীয় বহিস্থ বিন্দু থেকে এ ও এস দুটি স্পর্শক, এএস ও এপি দুটি স্পর্শক, তাহলে এএস সমান এপি। কি কেন না, আমরা কি জানি একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটা দৈর্ঘ্য সমান হয়। তারপরে 16 দাগের এ খুব ইম্পর্ট্যান্ট, খুব ঠিক আছে, তিনটে পার্টই খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বলছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দেখো ছবি দেখো, পি ও কিউ বিন্দুতে দুটা স্পর্শকে বহিঃস্পর্শ করেছে। বৃত্তটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্তটিকে আরও এস বিন্দুতে যথাক্রমে স্পর্শ করেছে, প্রমাণ করি। এবারে আসছে, তাহলে সরল সাধারণ স্পর্শক এই যে এটা আরও এস বিন্দুতে প্রমাণ করি। ই বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক আর এস সরলরেখা টি বিন্দু সমদ্বিখণ্ডিত করে, মানে এই যে এই সাধারণ স্পর্শকটা টি বিন্দু সমদ্বিখণ্ডিত করে আর এ এস কোণ সমান 90 ডিগ্রি বলছে, এই কোণটা সমান 90 ডিগ্রি। আর পিটি ও কিউটি এ আর ও এ এস যতক্ষণ সি ও বিন্দুতে ছেদ করে এবং এবিডিসি একটি আয়তকার চিত্র হবে। প্রদত্ত যা লিখতে হয় লিখবে, ঠিক আছে, লেখা আছে দেখবে, ঠিক আছে, প্রমাণ করতে হবে, কী কী লেখা আছে দেখবে, ঠিক আছে। এবারে আসছি কি প্রমাণ বলছে, দেখো বলছে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর এসকে টি বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর এসকে টি বিন্দুতে ছেদ করেছে। টি বিন্দু থেকে পি কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, তাহলে টি বিন্দু থেকে পি কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক, তাহলে টি আর টি এ একই রকমভাবে আমরা বলতে পারি টি আর সমান টি এ, ঠিক আগের মতন করে, মানে টি বিন্দু থেকে স্পর্শ অঙ্কন হচ্ছে, তাহলে এদিকে টি আর এদিকে টি এ, তাহলে টি আর সমান টি এ। আবার সিমিলারলি এখান থেকে বলতে পারি টি এস সমান টি এ, তাই তো নাকি, কি বিন্দু দুটো স্পর্শক, টি এস সমান টি এ, তাহলে টি এস সমান টি এ আর টি আর সমান টি এ,
আর টি এস সমান টি, এ দুটো কি টি আর সমান টি এস, তাহলে টি আর সমান টি এস, তাহলে টি আর সমান টি এস হলে এস আর এর মধ্যবিন্দু কি টি হবে, অর্থাৎ এটি আর এসকে টি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, 1 নম্বর প্রমাণিত। এবার দেখো ত্রিভুজ এটিআর এর, ত্রিভুজ এটিআর টি আর সমান টি এ, তাহলে টি আর সমান টি এ হলে এই কোণটা মানে টি আর এ কোণ আর টি এ আর কোণ দুটো সমান হবে, তাহলে টি এ আর কোণ সমান টি আর এ কোণ, ঠিক আছে। অনুরূপভাবে এই কোণটাও টি এস এ কোণ আর টি এ এস কোণ দুটো সমান হবে, টি এ এস কোণ টি এস এ কোণ, ঠিক আছে। এবারে আর এ এস সমান, আর এ এস সমান টি এ আর প্লাস টি এ এস সমান কি 90 ডিগ্রি। কেন? কারণ টি আর এ প্লাস টি এ আর প্লাস টি এ এস প্লাস টি এস এ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। বোঝা গেল এখানটা? তো 2 নম্বর, আর তারপর কি আছে, 2 ইন্টু টি এ আর প্লাস টি এ এস সমান 180 ডিগ্রি, টি এ আর প্লাস টি এস সমান 190 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পিটি আরটি এর সমাধিখণ্ড এবং কিউটি এটিএস এর সমাধিখণ্ড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবারে বলছে আবার পিটি আরটি এর সমাধিখণ্ডক, পিটি আরটি এর সমাধিখণ্ডক এবং এবং কিউটি এটিএস এর সমাধিখণ্ডক। দেখো পিটি আর কিউটি, কিউটি আর কি, তাই পিটি পারপেন্ডিকুলার টি কিউ, অর্থাৎ পিটি কিউ সমান 1 সমকোণ, অনুরূপে কিউটি পারপেন্ডিকুলার এস এ, অর্থাৎ পিটি পারপেন্ডিকুলার আর এ এবং কিউটি পারপেন্ডিকুলার আর এ, তাহলে কি এসিটি কোণ সমান এবিটি কোণ সমান 90 ডিগ্রি। এইখান থেকে দেখা একটা জিনিস বলছে, এখানে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছে, দিয়ে আমার এইটা পাচ্ছে টিসি আর সমান টিসি এ, অর্থাৎ পিটি আর এ, অর্থাৎ এবিটিসি একটি সামান্তরিক, এবিটিসি সামান্তরিকের একটি কোণ। তাহলে কি একটা কোণ যদি তার 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলো কী হবে, সেটা একটা সামান্তরিকটা কী হবে, একটা আয়তক্ষেত্র হবে। বোঝা গেল? একটু ভালো করে দেখবে, দিলে বুঝতে পারবে। প্রয়োগ 17 বলছে সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে অভিবিন্দু বহিঃস্পর্শ করেছে। তাহলে পি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল। পি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল। তবে পিও এস, তবে প্রমাণ করে যে পিও এস বিন্দু তিনটি সমরেখ। দুটি বৃত্ত পরস্পরকে অভিবিন্দু বহিঃস্পর্শ করেছে, বৃত্তটির ব্যাস পি কিউ ও আর এস সমান্তরাল। প্রমাণ করতে হবে পিওএস বিন্দুটি সমরেখ। তাহলে দেখবে বলছে বৃত্তটি এ ও বৃত্তটির কেন্দ্র কি এ ও বি, ও বিন্দুতে বৃত্তটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাহলে এ ও বি একই সরলরেখা অবস্থা আমরা প্রমাণ করলাম একটু আগে, সরি আমাদের উপাদ্য ছিল না, প্রমাণ করলাম বলো তো। ওটাই তো আমরা উপাদ্য পড়লাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ ও বি একই সরলরেখা অবস্থিত। তাহলে এ ও পি এর, এ ও পি এর এপি সমান ওপি, এপি সমান এও, এপি সমান এও, তাহলে এপিও সমান এওপি, এওপি এর এপি সমান এও, কারণ এ বিন্দুতে দুটো স্পর্শক, এপিও সমান এওপি, পিএও প্লাস এপিও প্লাস এওপি সমান 180 ডিগ্রি, 2 ইন্টু এওপি সমান 180 ডিগ্রি মাইনাস পিএও। অনুরূপভাবে ত্রিভুজ বিও আর থেকে পাচ্ছি আবার সেইটাই দেখো, 2 ইন্টু আরও বি সমান কত 180 ডিগ্রি, 2 ইন্টু আরও বি সমান 180 ডিগ্রি মাইনাস আর বিও, ঠিক আছে। তাহলে এওপি প্লাস আরওপি সমান 100, এওপি প্লাস আরওপি সমান 90 ডিগ্রি, অর্থাৎ আরওপি সমান কত হচ্ছে 180 মাইনাস, হ্যাঁ এওপি এওপি প্লাস আর ও বি সমান 180 মাইনাস 90 সমান 90 ডিগ্রি, ঠিক আছে। পিওআর ও আরও এস সমান 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে পিওএস বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। এরপরে বলছে দেখো আমরা নিজে করি, সরি কোষে দেখিতে চলে এসছে। এর বলছে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি সমান 5 সেমি, এ ও সমান 13 সেমি, এ বি এর দূরের কথা। তাহলে দেখো এই যে একটা অকেন্দ্রীয় বৃত্ত যার এ বি স্পর্শক
বলা আছে কি, আমরা তো জানি ওবিটা এবি এর উপরে লম্ব হবে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে ক্রাইটেরিয়া আছে সেটা লাগিয়ে দিতে পারবো। ওবি স্কোয়ার সমান প্লাস এবি স্কোয়ার, ওবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান ও স্কোয়ার। ঠিক আছে, এবারে লেখা ওবি দিয়ে আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আর আমাদের কী দেওয়া আছে না কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্ব দিয়েছে 13, এবি সমান 5 সেমি। তারপর দুইয়েরটা বলছি যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে এবি বৃত্তটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এসিবি এর পরিমাপ কত? তাহলে কি আছে না সাধারণ স্পর্শক এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, দুটি বৃত্তের পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্তটি সাধারণ স্পর্শক সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে কি হচ্ছে এবারে বলছে যে এসিবি এর পরিমাপ কত? এসিবি এর পরিমাপ কত জানো তো? 90 ডিগ্রি। আমরা একটু আগে প্রমাণ করলাম তো, তাই তো নাকি? একটা আমরা প্রমাণ করলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি আচ্ছা, তারপর একটা একটু দেখবে, আমি কোশ্চেনটা ভুলে গেছি, যাই হোক। 4 থেকে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্তটি পরস্পর বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদের দূরত্ব কত? খুব ভালো, তো কেন্দ্রদের দূরত্ব হবে কি দুটার আর প্লাস আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাই তো নাকি? তাহলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? তাহলে আর মাইনাস আর, তাই তো নাকি? তাহলে কী হবে দেখলাম, আর 3.5 মাইনাস ক্যাপিটাল আর 1.5 সেমি। তারপরে এখানে দেখো সংক্ষিপ্ত এক। ঠিক আছে, ফলে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বিও বৃত্তের ব্যাস, বিও এ বৃত্তের ব্যাস আর বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত করলাম, সেটা টি বিন্দুতে যে ছেদ করছে, তাহলে পি বিও সমান 30 ডিগ্রি হলে পিটি এর মান কত? পিবি এটা 30 ডিগ্রি হলে এইটা 30 ডিগ্রি, তাই তো নাকি? বিপিও 30 ডিগ্রি, এটা 30, এটা 30, কত হলো? 60, তাই তো নাকি? 60 মানে এইটা কত ডিগ্রি? 60 ডিগ্রি, মানে পিও এ সমান 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি জানি, তাই তো নাকি? আচ্ছা 15 মানে 150 ডিগ্রি, এটা কথা হবে 30 ডিগ্রি, তাহলে পিটি এর মান 30 ডিগ্রি। ঠিক আছে, তারপর আসছি, একটি ত্রিভুজের এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে, যদি এবি সমান 4, এপি সমান 4, বিপি সমান 6, এসি সমান 12, বিসি সমান x হয়, তাহলে এক্সের মান নির্ণয় করি। কী বলছে? এপি সমান এটা 4 হলে এ আরটা 4 হবে। ঠিক আছে, এপি সমান 4 হলে এ আর 4 হবে, আবার বিপি সমান 6 হলে বিকিউ সমান 6 হবে, তাহলে এটা কত? 4 6 4 10, তাই তো নাকি? এটা কত? 6, এটা কত? 4। এসি সমান 12 বলা আছে, এসি সমান 12, এটা যদি 12 হয় আর এটা যদি 4 হয়, এটা 4, এটা আচ্ছা এটা 4, টোটালটা 12, মানে এটা 8, এটা 8 হলে এটা 8, 8 সে 14 হবে, এক্সের মান তাহলে 14। ঠিক আছে, এক্স মান 14। তারপর বলছে যে তারপর এটা করবে। ঠিক আছে, একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অঙ্কটা। এবিসি তিনটা বৃত্তের কেন্দ্র, তিনটা কিন্তু তিনটাকে বহিঃভাবে স্পর্শ করছে। আমরা বৃত্তের ব্যাসার্ধ সব ধরে নিয়েছি। দেখো এ কেন্দ্রে বৃত্তের এক্স ওয়াই জেড, তাহলে দেখো প্রতিটা থেকে এক্স ওয়াই জেড ইকুয়েশন বের করেছি, ইকুয়েশন বের করে তার এক্স প্লাস ওয়াই এখানে একটা বেরিয়েছে, এখানে তিনটা বেরিয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই, ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 7, জেড প্লাস এক্স ইকুয়ালস টু 6, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 9। ঠিক আছে, তাহলে এই কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। ঠিক আছে, তারপর কী বলছে এটা একটু দেখবে নিজে। পাশের চিত্র ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে তখন পি ও কিউ বৃত্তে স্পর্শ করেছে, বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সি কিউ যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। সিপি সমান 11 সেমি, তাহলে বিসি সমান 7 সেমি, তাহলে বি আর নির্ণয় করো। তাহলে সিমিলারলি হবে এখানেও দেখো, সিপি সমান সি কিউ, তাই তো নাকি? সিপি সমান 11 সেমি হলে সি কিউ সমান 11 সেমি হবে। বিসি সমান 7 সেমি, বিসি সমান 7 সেমি হলে বিকিউ সমান 4 সেমি হবে। বের করতে বলছে কি, বিকিউ সমান 4 সেমি হবে, 4 সেমি হবে। তাহলে আবার বলছে যে বিআর, আবার বলছে বি বিন্দু দুটি স্পর্শক বিআর ও বিকিউ, আবার দেখো বিকিউ তাই তো নাকি? তাহলে বিআর সমান বিকিউ সমান 4 সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি এবং তার কেন্দ্রের দূরত্ব 13 সেমি, বৃত্তটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। নিজেরা করতে পারবে, খুব খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন।
8 সেমি ব্যাসার্ধ, এটা 8 সেমি, এটা 3 সেমি, তাহলে তারা হচ্ছে, এবারে আমরা এখানে একটা কী করবো, লম্ব টান মানে একটা লাইন টানবো এইটা এবির সঙ্গে প্যারালাল করে, মানে এবি প্যারালাল ইডি, তাহলে আমরা একটা সমান্তরাল সরলরেখাঙ্কন করি এবি আর, তাহলে কি দেখো সেই কোণটাতে 90 ডিগ্রি আমি জানি, তাহলে ডিসিই এটা কি একটা সমকোণী ত্রিভুজ হিসাবে, যার এবি সমান যত ছিল ডিই সমান তত দাঁড়াবে, তাহলে এবি সমান যত দাঁড়াবে ডিই সমান দাঁড়াবে, দিয়ে সূত্র লাগিয়ে দেবো আমরা। ঠিক আছে, সবাই এতটা পর্যন্তই, সব অঙ্ক করে রাখবে। ঠিক আছে, আজকে তোমাদের উপর অনেকটা প্রেশার হয়েছে তোমাদের উপরে, আমিও বুঝতে পেরেছি। আর একটা ক্লাস আমাদেরকে বাড়াতে হবে, একটা ক্লাস আমি চেষ্টা করছি বাড়ানোর, কবে কী করা যায় দেখা যাক। ঠিক আছে, বলেছি আমি একটা ক্লাস বাড়ালে তোমাদের অনেকটা সুবিধা হবে। যাই হোক, এতক্ষণ ধরে শুনতে তো তোমাদেরও ভালো লাগে না, আর এতক্ষণ ধরে বকতে আমারও ভালো লাগে না। ঠিক আছে, সবাইকে নমস্কার, ভালোভাবে থাকবে, পড়াশোনা ভালোভাবে করে যাও।